আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলতে এসেছি বাংলাদেশের ১৩তম জাতীয় নির্বাচনের পরে আয়োজিত প্রথম সংসদ অধিবেশন নিয়ে। উক্ত অধিবেশনে অনেক বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, যা নিয়ে আজকের এই এপিসোড সাজানো হয়েছে। তো আপনাদের সাথে রয়েছি আমি, KMR মুন্না, এবং আমাদের এই শোয়ের মোটিভ হলো যে আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই, আমরা শুধু প্রশ্ন করতে চাই মানুষের হয়ে। তো চলুন আজকের এই এপিসোড শুরু করা যাক। প্রথমেই বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে বলতে চাই। যেমন আমরা দেখতে পেয়েছি সরকারি এবং বেসরকারি নেতৃবৃন্দ 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্র গণ অভ্যুত্থান, উক্ত গণ অভ্যুত্থান সম্পর্কে স্ফূর্তভাবে তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন তথ্য ফুটে উঠেছে, যা অবশ্যই হওয়া দরকার ছিল, কারণ এই এক গণ অভ্যুত্থানের মাধ্যমেই তারা সরকার নির্বাচন করতে পেরেছে এবং নির্বাচিত হতে পেরেছে। তো সেই সুবাদে তাদের বক্তব্যের মাধ্যমে আমরা এই আলোচনা প্রত্যাশিত করেছিলাম এবং তা প্রতিফলিত হয়েছে। তাই জন্য আমরা সরকারি দলকে এবং বিরোধী দলকে সহ সকল মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হয়েছেন সকলকে অনেক বেশি অভিনন্দন এবং তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের এই এপিসোডে, অনেক বেশি ব্যক্তি নেতৃবৃন্দ যারা রয়েছে সরকারি দলের, যারা বর্তমানে সরকারি দল অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল, এবং বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, যারা মৃত্যুবরণ করেছে বিগত সালে, যারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল ছিল এবং এমপি নির্বাচিত হয়েছেন, জনগণের সেবা করেছেন, সেই সকল ব্যক্তিবর্গ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আজকের এই অধিবেশনের মাধ্যমে স্মরণ করা হয়েছে এবং তাদের প্রতি শোক প্রদান করা হয়েছে। এর সাথে আন্তর্জাতিকভাবে এবং বিদেশি যে নেতৃবৃন্দ রয়েছে যারা মৃত্যুবরণ করেছিল, বিভিন্ন দেশের প্রধান যেমন আয়াতুল্লাহ খামেনি এবং সহ ভারতীয় সাবেক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা মৃত্যুবরণ করেছে তাদের সম্পর্কে আজকের অধিবেশনে শোক জ্ঞাপন করেছে। আজকের এই অধিবেশনে এই দলীয় সরকার এবং বিরোধীয় নেতৃবৃন্দরা। এবং তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় বলে মনে করতেছি সেটি হলো যে নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে। এখন কথা হতে পারে যে এখানে অনেকে বক্তব্য দিয়েছে সরকারি দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, আমরা কেন নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে আলোচনা করতেছি? কারণ নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার বক্তব্যের মাধ্যমে 2024 সালে গণঅভ্যুত্থানে, ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে প্রতিটি প্রতিফলন ফুটিয়ে তুলেছে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করতেছি। সেটি হলো যে, যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শহীদ হওয়া আরবার ফাহাদ, এবং আমাদের সীমান্তে শহীদ হওয়া আমার বোন, আমাদের বোন, আমাদের দেশের সকলের সন্তান, কন্যা, ফেনালি, তারা কাটে যেভাবে তারাই ঝুলেছিল, সীমান্তে ঝুলেছিল আমাদের বোন, সেই ফেলানির নাম আমরা নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে শুনতে পাই। এসহ ভারতীয় আধিপত্য বিরোধী সৈনিক এবং সাংস্কৃতিক বিপ্লবের অগ্রনায়ক শরীফ উসমান বিন হাদির নামও আমরা নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে শুনতে পাই। এবং আমরা আরও শুনতে পাই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছিল, যারা নিজের জীবন উৎসর্গ করেছিল, যারা পঙ্গুত্ব বরণ করেছিল, যারা নিজের হাত পা চোখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গর বিনিময়ে আজ এই সংসদ অনুষ্ঠিত হয়েছে, সেই সকল ব্যক্তিবর্গকে নাহিদ ইসলাম এর বক্তব্যের মাধ্যমে আমরা প্রতিফলিত হতে দেখেছি। তাই আমরা মনে করছি যে নাহিদ ইসলামের বক্তব্য 2024-এর গণঅভ্যুত্থানকে অন করে, এবং তিনি ভারতীয় আধিপত্য বিরুদ্ধে যারা লড়াই করেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের সম্পর্কে তাদের নাম সুখ সবাই যাতে নেওয়া হয় বা উল্লেখ করা হয়, সেই সম্পর্কে তিনি তাদের নামগুলো উল্লেখ করেছেন। এই জন্য আমরা মনে করছি যে নাহিদ ইসলামের বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে। কারণ আমরা সরকারি দলের পক্ষে এবং বিরোধী দলের অন্যান্য যে নেতৃবৃন্দ ছিল, তারা তাদের দলীয় যে সকল নেতাবৃন্দ বা নেতৃবৃন্দ যারা রয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের নাম অবশ্যই তারা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কিন্তু যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা সাংস্কৃতিক বিপ্লব তৈরি করতে চেষ্টা করেছে, যারা দেশের জন্য কাজ করেছে, তাদের নামও নেওয়া প্রয়োজন। এবং যারা দেশের সার্বভৌমত্ব বিশ্বাসী, যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করতে চেয়েছে, যারা দেশের মানুষের জন্য জীবন দিয়েছে, তাদের নামও এর মাধ্যমে উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। এবং চতুর্থ যে পয়েন্ট আমরা উল্লেখ করতে যাচ্ছি সেটি হলো যে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বিভিন্ন আত্মাদেশ উল্লেখ করেছেন, যেটি খুবই সরকারি দলকে অভিনন্দন জানাতেই হয় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। কারণ এ বিভিন্ন আত্মাদেশ যা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে উপস্থাপন বা বাস্তবায়িত করা হয় নাই বা হয়েছিল, যেগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা ছিল, সেগুলো সরকারি দল তাদের আইনমন্ত্রীর মাধ্যমে সংসদে আজকের এই অধিবেশনের মাধ্যমে উপস্থাপন করেছে। তাই জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক বেশি সুক্রিয়া জানাচ্ছি। যেমন এই আট্টাদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য আট্টাদেশ হলো পুলিশ সংস্কার আট্টাদেশ, এবং হলো গুম কমিশন আট্টাদেশ, এবং
আপনারা জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 7টি কলেজ নিয়ে যে আটটা দেশ জারি করা হয়েছিল, ইতিমধ্যে আলোচনা ছিল যে এই আটটা দেশ হয়তো বাতিল হতে পারে, কিন্তু না, আজকে এই অধিবেশনের মাধ্যমে ওই আটটা দেশও উপস্থাপন করা হয়েছে। তাই আমরা আবারও সরকারি দলকে আমরা অভিনন্দন জানাতে চাই, কারণ ভালো কাজের অবশ্যই আমরা প্রশংসা করব এবং যেগুলো জনগণের বিপক্ষে, মানুষের বিপক্ষে, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করব, এটি আমরা বিশ্বাস করি। এবং নাম্বার 5, আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো যে আওয়ামী লীগ নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, তাকে নিয়ে অনেক নিষ্ক্রিয় প্রতিক্রিয়া রয়েছে বিরোধী দলীয়। এই ওনার বক্তব্যকে কেন্দ্র করে ওয়াকআউট করে এবং তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড দেখায় এবং তার বক্তব্য চলাকালীন বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকের অধিবেশন ত্যাগ করে। তার বক্তব্যে দেখলে আপনি হয়তো বা আন্দাজি করতে পারবেন না যে তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি ছিলেন বা তাকে আওয়ামী লীগ নিয়োগ করেছেন। কারণ তার বক্তব্যতে আমরা এটি দেখতে পাই, তিনি বলেছেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বিগত বছরগুলোতে ফেসিবাদ কায়েম করেছেন এবং ইত্যাদি 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 আরও অনেক কিছু বলা যাবে। আপনারা যদি এই বক্তব্যটি বা ওই অধিবেশনের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং আমরা বিটিভির যে ফুল ভিডিওটা আছে সেটি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে পুরোটি অধিবেশন দেখে নিতে পারেন। তো আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলতেছিলাম, তো তাকে অবশ্যই পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করছি, কারণ তার ভিতর যে মিশক্রিয় যে চরিত্র সৃষ্টি হচ্ছে সেটি জাতির জন্য হয়তো বা খুবই গুরুত্বপূর্ণ বা ভালো কিছু বয়ে আনবে না। কারণ বিরোধী দলীয় নেতারা বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন যে ওয়াকআউট করার পরে এসে বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামীর প্রধান তিনি বলেছিলেন রাষ্ট্রপতি 3টা অপরাধ রয়েছে। তিনি একটা নির্বাচনের আগে আদেশ দিয়েছিলেন যে গণভোটের অধিবেশন 30 দিনের মাধ্যমে তিনি ডাকেন নাই, সেটির মাধ্যমে তিনি তার কথার খেলাপ করেছেন। তার মাধ্যমে তার পরিচয় পাওয়া যায় যে তিনি কিভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ করছে, সেটি আপনাদেরকে বললে হয়তো আপনারা ক্লিয়ার হবেন। যেমন আমরা দেখতে পাই যে তিনি যখন ফেসিবাদী সরকার দেশ ত্যাগ করে তখন তিনি বলেছিলেন জনসাধারণের উদ্দেশ্যে যে তাকে পদত্যাগপত্র জমা দিয়ে তৎকালীন থাকা সরকার দেশ ত্যাগ করেছিলেন। কিন্তু তার কিছুদিন পরেই আমরা আবার দেখতে পাই তিনি 2টি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউর মাধ্যমে বলেন তার কাছে কোনো পদত্যাগ নেই বা তাকে কোনো পদত্যাগ জমা দেওয়া হয় নাই। এতেই করে আমরা বুঝতে পাই শাহাবুদ্দিন চুপ্পুর চরিত্রে কী পরিমাণ ঝামেলা রয়েছে, এটি বলতে আমাদের কোনো দ্বিধা থাকবে না বা রয়েছে। কি বলতে পারি যে আজকের এই অধিবেশনে বাংলাদেশের 13তম নির্বাচনের পরে প্রথম অধিবেশনে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে, যার মাধ্যমে আমরা পয়েন্ট করলে 5টি পয়েন্ট আমরা নিয়েছি। আপনারা অনেকগুলো পয়েন্ট বের করতে পারেন, যে 5টি পয়েন্ট নিয়ে আজকে কথা বললাম সেই 5টি পয়েন্টের সামারি হলো যে প্রথমত সরকারি এবং বেসরকারি বা বিরোধী দল নেতৃবৃন্দ যে তারা জুলাই 24-এ গণ অভ্যুত্থান যে সকল ছাত্র জনতা জীবন দিয়েছিলেন তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা আপনারা একটি নতুন গণতান্ত্রিক পদ পেয়েছি বলে দাবি করছি। সেই সকল শহীদদের তারা স্মরণ করেছেন, সেটি একটি খুবই ভালো কাজ বলে আমরা মনে করছি। এর মাধ্যমে বাংলাদেশ আগামী দিনের রাজনীতি একটি অন্যান্য লেভেলে পৌঁছে যাবে বলে আমরা ধারণা করছি। এবং এর মাধ্যমে আমরা এটির জন্য আমরা সরকারকে অবশ্যই অভিনন্দন জানাতে পারি, কারণ তাদের প্রত্যেকের বক্তব্যের মাধ্যমে জুলাইয়ের যেই আত্মত্যাগ সেটি ফুটে এসেছে এবং বিরোধী দলকে আমাদের পক্ষ থেকেও অভিনন্দন জানানো যাচ্ছে। এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি সেটি হলো যে দেশের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিদেশে যে সকল রাষ্ট্রপ্রধানরা শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ করা হয়েছে আজকের এই অধিবেশনের মাধ্যমে। তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করেছি সেটি হলো যে নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলামের বক্তব্য কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি সেটি সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করেছি, সেটি আপনারা অলরেডি দেখতে পেরেছি। এবং চতুর্থ হলো যে আইনমন্ত্রী যে সকল আত্মদেশ সম্পর্কে আলোচনা করেছে সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেগুলো আপনারা অলরেডি দেখেছেন। এবং 5 নম্বর হলো যে আওয়ামী লীগের নিয়োগকৃত শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্কে আমরা আলোচনা করেছি, কীভাবে তিনি তার বক্তব্যের মাধ্যমে নিজের বক্তব্যের মাধ্যমে নিজেকে চেঞ্জ করেছেন, কীভাবে তিনি কথা দিয়ে কথা রাখেননি, তার বক্তব্য কীভাবে খেলাফ হয়েছে সেই সকল জিনিসগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এবং বিরোধী দলীয় প্রধানও দাবি করেছেন তার অপরাধ 3টি, সেই কারণে তারা তার বক্তব্য শুনেননি এবং তারা আশা করেছিলেন তিনি বক্তব্য রাখবেন না। এবং তারা বলেছিলেন, বিরোধী দলীয় প্রধান বলেছিলেন যে স্পিকার এবং সরকারি দলীয় প্রধানকে তারা রিকোয়েস্ট করেছে যাতে কোনো ফেসিবাদী দোসর যাতে সভাতে বক্তব্য না রাখেন। সো এই ছিল আমাদের আজকের এই আলোচনা। বাংলাদেশের আগামীর জাতীয় জীবন কীরকম হবে সেগুলো নির্ভর করে আমাদের জাতীয় নেতাদের উপরে, নির্ভর করে বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে, নির্ভর করে জাতীয় সংসদের উপরে, নির্ভর করে আমাদের মানুষদের উপরে, নির্ভর করে বাংলাদেশের সংস্কৃতির উপরে, নির্ভর করে আমার উপরে, নির্ভর করে আপনাদের উপরে। তো আমাদের আগামীর পথ চলা কীরকম হবে সেটি সম্পর্কে জানতে আমাদের অবশ্যই সংসদে চোখ রাখতে হবে, কারণ এবারে সংসদ আমার মনে হয় যে অন্যান্য সকল সংসদ থেকে ভিন্ন হবে এবং হচ্ছে। প্রথম দিনেই আমরা তার কিছুটা ঝলক দেখতে পেলাম, আশা করি আপনারা হয়তো দেখেছেন বা এই সম্পর্কে এতক্ষণ পর্যন্ত ইনফরমেশন পেয়েছেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীর ভিডিও পর্যন্ত ওয়েট করবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমরা আবারও বলতে চাই, আমরা কারো পক্ষে বা বিপক্ষ নেই, আমরা শুধু প্রশ্ন করতে চাই মানুষের হয়ে। আসসালামু আলাইকুম।